হুম। কি হতো যদি ধরুন যে ভূতগুলো অন্ধকারে মানুষকে তাড়া করে বেড়ায় তারা আসলে ভয় দেখাতে চায় না, এটা একটা বেশ অন্যরকম দৃষ্টিভঙ্গি। তাই না? মানে তারা হয়তো কেবল নিজেদের বাঁচিয়ে রাখার জন্য মানুষের জীবন শক্তিকে ব্যবহার করতে চায়। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এমন একটা বিষয় নিয়েই কথা বলবো। একদম। কোনো গতানুগতিক জমিদার বাড়ির ছমছমে ভৌতিক গল্প নিয়ে কিন্তু আমরা আজ বসিনি। না, একদমই না। আমরা কথা বলবো একাকিত্ব, তীব্র আসক্তি এবং সবচেয়ে ভয়ঙ্কর একটা সত্য নিয়ে। কিভাবে মানুষের ভেতরের শূন্যতাটাই একসময় চূড়ান্ত পরজীবী বা যাকে বলে প্যারাসাইট তাতে পরিণত হতে পারে। রাইট। আর আজকের আলোচনার সোর্স মেটেরিয়ালটা কিন্তু দারুণ। হ্যাঁ, নিশি কামিনী নামের একটা অসাধারণ আখ্যান। এর কেন্দ্রে আছে অরণ্য রায়, ৩২ বছর বয়সী একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার। হুম। শহরের যান্ত্রিক চাপ, একটা ভেঙে যাওয়ার সম্পর্ক আর অর্থনৈতিক অনিশ্চয়তা সব মিলিয়ে হাঁপিয়ে উঠে সে পালাতে চেয়েছে। তার প্রজেক্ট রাতের বাংলার কাজ নিয়ে সে হাজির হয় কলকাতা থেকে ৮০ কিলোমিটার দূরের হুগলি জেলার এক নির্জন গ্রাম শ্যামলপুরে। তো বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। হ্যাঁ, এখানে শুরুতেই একটা মনস্তাত্ত্বিক মেকানিজমের দিকে নজর দেওয়া দরকার। আধুনিক মনোবিজ্ঞানে একে বলা হয় জিওগ্রাফিক্যাল কিওর বা ভৌগোলিক নিরাময়। আচ্ছা, জিওগ্রাফিক্যাল কিওর মানে ঠিকানা বদলালেই সব ঠিক হয়ে যাবে, এরকম কিছু? একদম তাই। মানুষ যখন চরম মানসিক অবসাদ বা একাকিত্বের ভেতর দিয়ে যায়, তখন তাদের একটা বদ্ধমূল ধারণা তৈরি হয় যে পিনকোড বা শহর বদলালেই বোধহয় ভেতরের সমস্যাগুলো জাদুমন্ত্রের মতো গায়েব হয়ে যাবে। বাপরে, এটা তো মারাত্মক একটা ভুল ধারণা। ঠিক বলেছেন। অরণ্যর এই যে শ্যামলপুরের অন্ধকারে একটা ভাঙা বাড়িতে এসে পড়া, এটা নিছক কোনো ফটোগ্রাফি প্রজেক্ট নয়। মানুষ তার নিজের ভেতরের ট্রমা বা মানসিক ক্ষতগুলো সাথে করেই নিয়ে ঘোরে। যেখানেই যাক না কেন। হ্যাঁ, আর অবচেতনভাবেই এমন একটা বাহ্যিক বিপদের দিকে পা বাড়ায় যা তার ভেতরের ওই বিশাল শূন্যস্থানটার সাথে খাপ খায়। সে আসলে শহর থেকে পালাচ্ছে না, সে এমন একটা অন্ধকারের খোঁজ করছে যেখানে তার নিজের ভেতরের অন্ধকারটা একটু বৈধতা পায়। রাইট। এই বিষয়টা মাথায় রাখলে অরণ্যর পরবর্তী পদক্ষেপগুলো কিন্তু আরও বেশি অর্থবহ মনে হয়। গ্রামে পৌঁছানোর পর চায়ের দোকানে বসে গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ হরিপদ মণ্ডলের কাছে সে শোনে সেই পরিত্যক্ত জমিদার বাড়ির গল্প। সেই রাতের রানী নিশি কামিনীয় গল্প। হ্যাঁ, হরিপদর গলায় তখন স্পষ্ট ভয়ে। তিনি রীতিমতো সতর্ক করেন অরণ্যকে। কিন্তু আমাদের আধুনিক যুক্তিবাদী অরণ্য সে তো এই সতর্ক বার্তাকে হেসেই উড়িয়ে দেয়। সে বলে, আমি ছবি তুলব, ভূত দেখলে বোনাস। টিপিক্যাল আধুনিক মানসিকতা। আর কি। একদম। তারপর পূর্ণিমার আগের রাতে সে স্লিপিং ব্যাগ, টর্চ আর ক্যামেরা নিয়ে সোজা ঢুকে পড়ে সেই ধ্বংসস্তূপে। বাতাস ভারী, চারদিকে শুধু আগাছা, অথচ সেখানে ভেসে আসছে জুঁই ফুলের তীব্র গন্ধ। হুম, এই কন্ট্রাস্টটাই কিন্তু অদ্ভুত। ধ্বংসস্তূপে জুঁইফুলের গন্ধ। হ্যাঁ, একটা ভাঙা বারান্দায় দাঁড়িয়ে সে লং এক্সপোজার ছবি তোলার সময় হঠাৎ পেছন একটা শব্দ পায়। ঘুরে তাকাতেই সে দেখে সাদা শাড়ির আঁচল উঠছে। চাঁদের আলোয় এক মুহূর্তের জন্য দেখতে পায় এক অপরূপ মেয়ের মুখ। বাপরে। তারপরে শুধু একটা খিলখিল হাসির শব্দ। অরণ্য ক্যামেরা তুলে ফ্ল্যাশ মারে। কিন্তু তাত্ত্বিকভাবে তো তার ভয় পাওয়ার কথা, তাই না? একজন যুক্তিবাদী মানুষ জেনে শুনে এমন একটা বিপদের দিকে কেন এগোবে? কারণ যুক্তিবাদী মানুষের একটা অদ্ভুত অহংকার থাকে, যাকে আমরা র্যাশনাল অ্যারোগেন্স বলতে পারি। আচ্ছা, র্যাশনাল অ্যারোগেন্স। হ্যাঁ, তাদের মস্তিষ্ক বিশ্বাস করে যে কোনো অজানাকেই লজিক বা বিজ্ঞানের ফ্রেমে আটকে ফেলা সম্ভব। কিন্তু যখন অরণ্য সেই ধ্বংসস্তূপে ঢোকে, তখন একটা সূক্ষ্ম মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটে। সে কি সম্মোহিত হয়ে পড়েছিল? অনেকটা সেরকমই। এই আকর্ষণটাকে আমরা একটা নষ্ট ল্যাম্পপোস্টের দিকে ছুটে যাওয়া মথের সাথে তুলনা করতে পারি। ওহ, জেনে শুনে আগুনের দিকে ঝাঁপ দেওয়া যাকে বলে। রাইট। মথ হয়তো জানে আলোটা সূর্যের নয়, একটা কৃত্রিম বিপদের উৎস, কিন্তু তার ভেতরের বায়োলজিক্যাল হার্ডওয়্যারিং তাকে বাধ্য করে ওই আলোর চারদিকে চক্কর দিতে, যতক্ষণ না সে পুড়ে মরছে। অরণ্যর ক্ষেত্রেও তাহলে ওই জুঁই ফুলের গন্ধ বা ওই হাসির শব্দ? একদম। এগুলো তার পঞ্চ ইন্দ্রিয়কে এমনভাবে উদ্দীপিত করে যে তার ওই যুক্তিবাদী অহংকার একটা আদিম কৌতূহলের কাছে হার মানতে শুরু করে। কিন্তু এখানেই একটা বড় ধাক্কা আসে।
অরণ্য যখন ফ্ল্যাশ মারে তখন সে নিজের চোখে কিছু দেখতে পায় না, হ্যাঁ, খালি চোখে সব ফাঁকা। কিন্তু পরে ক্যামেরার স্ক্রিনে একটা অস্পষ্ট ছায়া ধরা পড়ে। আর শুধু সেটাই নয়, সেই রাতে অরণ্য যখন নিজের ডেরায় ফেরে তার শরীরে অদ্ভুত এক উত্তাপ। সকালে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে সে দেখে, বাপরে, তার গলায়, বুকে, ঠোঁটে লালচে দাগ, স্পষ্ট চুম্বনের ছাপ। এটাই গল্পের টার্নিং পয়েন্ট। আমি যদি অরণ্যর জায়গায় থাকতাম, আমার তো প্রথম রাতেই ব্যাগ গুছিয়ে কলকাতা ফিরে যাওয়ার কথা, কিন্তু সে যায় না। আধুনিক প্রযুক্তিতে সজ্জিত একজন মানুষ যখন প্রথম এমন অব্যাখ্যাত কিছু সম্মুখীন হয়, তখন তার এই অবিশ্বাস কিভাবে এমন প্রবল অবসেশন বা আসক্তিতে রূপান্তরিত হয়। এই জায়গাটাতেই কগনিটিভ ডিসোনেন্স বা মনস্তাত্ত্বিক টানাপোড়েনের বিষয়টা সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে। আচ্ছা। মানে ধরুন, মানুষের মস্তিষ্ক দুটো বিপরীতমুখী তথ্যকে একসাথে মেনে নিতে পারে না। অরণ্যর লজিক বলছে ভূত বলে কিছু নেই, ফ্ল্যাশের আলোতেও সে কিছু দেখেনি। কিন্তু তার শরীর? ঠিক, শরীর তো মিথ্যে বলে না। ওই চুম্বনের দাগ, জুঁই ফুলের গন্ধ, এগুলো হলো ফিজিক্যাল রিয়ালিটি বা শারীরিক বাস্তবতা। বিজ্ঞান বলে যা দেখা যায় না তা নেই, কিন্তু এই শারীরিক প্রমাণ তার নিজস্ব যুক্তির গণ্ডি ভেঙে দেয়। তখন ব্রেন কনফিউজড হয়ে যায়। হ্যাঁ, যখন আমাদের মস্তিষ্ক এমন কোনো ঘটনার সম্মুখীন হয় যা সে কিছুতেই মেলাতে পারছে না, তখন সে একটা লুপের মধ্যে পড়ে যায়। মস্তিষ্ক মরিয়া হয়ে ওঠে এই ধাঁধার সমাধান করার জন্য। ও, বুঝতে পারছি। অরণ্যর কৌতূহলটা তখন আর কোনো ফটোগ্রাফি প্রজেক্ট থাকে না। একদমই না। সেটা একটা ব্যক্তিগত লড়াইয়ে পরিণত হয়, নিজের যুক্তিবাদী সত্তাকে বাঁচানোর লড়াই। আর সেই লড়াই থেকেই সে ইতিহাসের পাতা ঘাঁটতে শুরু করে। হরিপদ মণ্ডলের কাছ থেকে সে জানতে পারে নিশির আসল পরিচয়। সালটা ১৯২৩। জমিদার রাজেন্দ্র নারায়ণের একমাত্র মেয়ে নিশি কামিনী। ১৯২৩ মানে প্রায় ১০০ বছর আগের কথা। হ্যাঁ, জন্ম থেকেই নাকি সে একটু অন্যরকম ছিল। দিনের আলো সে একেবারেই সহ্য করতে পারত না। যাকে আমরা হয়তো চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ফোটোফোবিয়া বলতে পারি। রাইট। সারা দিন অন্ধকার ঘরে বন্দি থাকত, আর রাত হলেই জেগে উঠত, বাগানে একা একা নাচ গান করত। তার মা আবার ছিলেন ঘোর কালী সাধক। এরপর এক পূর্ণিমার রাতে জমিদারের শত্রুরা ওই বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ভয়ঙ্কর পরিণতি। আগুনে পুড়ে নিশির মৃত্যু হয়, কিন্তু কোনো দেহ পাওয়া যায় না। ধ্বংসস্তূপ থেকে মিলেছিল শুধু একটা সোনার হার আর কিছু ছাই। লোকমুখে ফেরে তার আত্মা ওই চাঁদের আলোতেই বেঁচে আছে। এরপর অরণ্য যখন তৃতীয় পূর্ণিমায় ইনফ্রারেড ক্যামেরা আর সাউন্ড রেকর্ডার নিয়ে আবার ওই বাড়িতে যায়, তখন আর কোনো লুকোচুরি থাকে না। না, এবার নিশির সাথে তার সরাসরি কথা হয়। হ্যাঁ, এখানে নিশির অস্তিত্বটা শুধুমাত্র একটা ভৌতিক কাঠামো থেকে বেরিয়ে একটা স্পষ্ট মনস্তাত্ত্বিক সত্তায় পরিণত হয়। নিশি একটা পর্যায়ে বলছে, সত্যি মিথ্যে কি? তুমি আমাকে চেয়েছ, তাই এসেছি। তুমি চেয়েছ তাই এসেছি। এই সংলাপটা খেয়াল করার মতো। এটা প্রমাণ করে যে নিশি বাইরের কোনো উপদ্রব নয়। নিশি হল অরণ্যের ভেতরের ইচ্ছারই একটা প্রতিধ্বনি। আর তারপরের ঘটনাগুলো তো আরও অদ্ভুত। এবার তাদের মধ্যে শারীরিক স্পর্শ ও মিলন ঘটে। নিশির শরীর বরফের মতো ঠান্ডা, কিন্তু তার চুমুতে ছিল তীব্র উত্তাপ। পরদিন সকালে অরণ্য যখন জাগে, তার বিছানা জুড়ে ছড়ানো থাকে তাজা জুঁই ফুল। এই ব্যাপারটা, নিশি তো কোনো সাধারণ প্রেতাত্মা নয় যে মানুষকে ভয় দেখিয়ে তাড়াবে। সে যেন শত বছরের একাকিত্বের একটা মূর্ত প্রতীক। কিন্তু আমার প্রশ্ন হল, একটা ভৌতিক বা অবাস্তব সত্তার সাথে একজন জ্যান্ত মানুষের এই মাত্রার আবেগের আদান প্রদান কিভাবে সম্ভব? একে আমরা সাইকোলজিতে বলি ট্রমা বন্ডিং বা যন্ত্রণার বন্ধন। ট্রমা বন্ডিং। হ্যাঁ, আমরা যদি একটু বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে বুঝব এখানে দুজন চরম একাকী সত্তা একে অপরের মধ্যে একটা বিকৃত আশ্রয় খুঁজছে। নিশির একটা কথা খুব গভীরভাবে ভাবায়। সে বলে, দিনের আলো আমাকে পোড়াতো, রাত আমাকে বাঁচাতো। বাপরে, কি মারাত্মক একটা কথা! তাই না? এই বাক্যটির মধ্যে তার চরিত্রের গভীর বিষাদ লুকিয়ে আছে। সে এমন এক অস্তিত্ব যে পৃথিবীর স্বাভাবিক নিয়মের সাথে মানিয়ে নিতে পারেনি। সে সমাজ থেকে, আলো থেকে নির্বাসিত। আর অন্যদিকে অরণ্য, সেও তো সমাজ, সম্পর্ক আর শহরের দিনের আলো থেকে পালিয়ে এসে রাতের অন্ধকারকেই আপন করেছে। একদম তাই। দুজনের এই যে ভাঙা টুকরোগুলো, সেগুলো একে অপরের সাথে একটা পারফেক্ট পাজলের মতো মিলে যায়। মানুষের মস্তিষ্ক যখন প্রচণ্ড একাকী থাকে, তখন সে লজিকের চেয়ে কানেকশন বা সংযোগকে বেশি প্রাধান্য দেয়। আচ্ছা,
তাহলে ওই যে বরফের মতো ঠান্ডা শরীর হওয়ার সত্ত্বেও উত্তাপের অনুভূতি? ওটা আসলে অরণ্যের মস্তিষ্কেরই একটা ডোপামিন রিলিজ। সে একাকিত্বের এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেখানে একটা ক্ষতিকর সত্তার সান্নিধ্য তার কাছে অমৃতের মতো মনে হচ্ছে। এই ডোপামিন রিলিজের কথা শুনে তো আমার মনে হচ্ছে এটা পুরোপুরি একটা ড্রাগ অ্যাডিকশনের মতো। একদম ঠিক তুলনা করেছেন। মানে মাদক যেমন শুরুতে একটা ইউফোরিয়া বা অদ্ভুত প্রশান্তি দেয়, দুনিয়ার সব কষ্ট ভুলিয়ে দেয়, কিন্তু ভেতর ভেতর শরীর আর মনকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে থাকে। দিন যত গড়ায় অরণ্যর জীবনযাত্রায় ঠিক সেই ধ্বংসের চিত্রটাই ফুটে ওঠে। হ্যাঁ, সে দিনের বেলা ঘুমাতে শুরু করে, রাতে জেগে থাকে। রাইট। তার শরীর শুকিয়ে যেতে থাকে, চোখের নিচে কালি পড়ে যায়। কলকাতা থেকে তার বন্ধু সৌম্য এসে তাকে এই অবস্থায় দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে। সে অরণ্যকে জোর করে শহরে ফিরিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু অরণ্য শোনে না। আমরা বাস্তব জীবনেও তো এমন দেখি, তাই না? হ্যাঁ, প্রচুর দেখি। কেউ যখন কোনো টক্সিক বা বিষাক্ত সম্পর্কে জড়িয়ে পড়ে, তখন বাইরের মানুষ সেটা বুঝতে পারলেও সেই মানুষটা নিজে কিছুতেই বেরিয়ে আসতে চায় না। একেবারে নিখুঁত একটা পয়েন্ট তুলেছেন। বিষাক্ত সম্পর্কের সবচেয়ে বড় বৈশিষ্ট্যই হল সেটা মানুষকে তার চারপাশের সুস্থ পরিবেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে। এখানে শুধু মনস্তাত্ত্বিক নয়, একটা শারীরবৃত্তীয় মেকানিজমও কাজ করে। শারীরবৃত্তীয় মেকানিজম? মানে শরীরের ভেতরের কোনো পরিবর্তন? হ্যাঁ, যখন একজন মানুষ এমন তীব্র মানসিক চাপ এবং অস্বাভাবিক আকর্ষণের মধ্যে থাকে, তখন তার শরীরে ক্রমাগত কর্টিসল নামক স্ট্রেস হরমোন তৈরি হয়। আচ্ছা, এই হরমোন অতিরিক্ত মাত্রায় থাকলে মানুষের ঘুমের প্যাটার্ন নষ্ট হয়, শরীরের পেশি ভাঙতে শুরু করে এবং ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়। অরণ্যর এই যে চোখের নিচে কালি পড়া বা শুকিয়ে যাওয়া, এটা কোনো জাদুর কারণে হচ্ছে না। এটা তার শরীরের একটা না স্ট্রেস রেসপন্সের ফল। ঠিক তাই। হরিপদ মণ্ডল যে সতর্ক করে বলেছিলেন, নিশি শুধু প্রেম চায় না, সে জীবন শক্তি শুষে নেয়, এর বৈজ্ঞানিক ব্যাখ্যা হল এই ধরনের প্রবল আসক্তি বা অবসেশন আক্ষরিক অর্থেই একজন মানুষের জীবনী শক্তি বা এনার্জি লেভেল শূন্য করে দেয়। আর বন্ধু সৌম্যর কথা না শোনার কারণ? কারণ হল অরণ্য তখন এমন একটা ফিনাইল ইথাইলামিন বা আকর্ষণের রাসায়নিক ঘোরের মধ্যে আছে যেখানে নিশিকে ছাড়া তার আর কিছুই বাস্তব মনে হচ্ছে না। কিন্তু এই ঘোরের ঘোরতর বাস্তব দিকটা সামনে আসে যখন নিশি একদিন কাঁদতে কাঁদতে অরণ্যকে একটা অদ্ভুত অনুরোধ করে বসে। সে বলে অরণ্য যেন তার সেই ১৯২৩ সালের পোড়া ছাইগুলো খুঁজে বের করে আগুনে পোড়ায়, যাতে সে চিরকালের জন্য অরণ্যর সাথে থাকতে পারে। আর অরণ্য রাজি হয়ে যায়। হ্যাঁ, অন্ধের মতো রাজি হয়ে যায়। পূর্ণিমার রাতে তারা পুরনো কালী মন্দিরের নিচে খোঁড়াখুড়ি করে একটা কাঠের বাক্স পায়, আর তার ভেতরে থাকে সেই ছাই, সোনার হার আর একটা পুরনো ডায়েরি। আর ওই ডায়েরিটাই পুরো আখ্যানের মেরুদণ্ডটাই যেন কাঁপিয়ে দেয়। কারণ ওই ডায়েরিতে এমন কিছু লেখা ছিল যা অরণ্যর তৈরি করা পুরো রোম্যান্টিক ইলিউশন বা বিভ্রমটাকে ভেঙে চুরমার করে দেয়। আমি এই জায়গাটাতে একটু থামতে চাই। মানে একটা জোরালো প্রশ্ন আছে আমার। হ্যাঁ, বলুন না। ডায়েরিতে নিশির নিজের হাতে লেখা ছিল, আমি মরতে চাই না, আমি চিরকাল বাঁচতে চাই। যে আমাকে ভালোবাসবে তার মাধ্যমে আমি ফিরব। তাত্ত্বিকভাবে ট্রমা বন্ডিং বা একাকিত্বের কথা মানলাম, কিন্তু ডায়েরির এই লাইনটা কি সরাসরি প্রমাণ করে না যে নিশি আসলে চরম স্বার্থপর? এটা খুব স্বাভাবিক একটা সন্দেহ। মানে এই পুরো আবেগ, তার ওই কান্না, জুঁই ফুলের গন্ধ, সবটাই কি একটা নিখুঁত অভিনয় ছিল? সে তো আসলে অরণ্যকে ভালোবাসেনি, বরং অরণ্যকে সে কেবল একটা বাহন বা ভেসেল হিসেবে ব্যবহার করছিল নিজের অমরত্ব পাওয়ার জন্য। এখানে তো কোনো রোম্যান্স নেই, এখানে আছে স্রেফ পরজীবী হওয়ার একটা নিখুঁত পরিকল্পনা। আপনার এই সন্দেহটা অত্যন্ত যৌক্তিক এবং এটাই এই আখ্যানের মূল কনফ্লিক্ট বা দ্বন্দ্ব। নিশে কি আসলেই স্বার্থপর অভিনেতা, নাকি এর পেছনে অন্য কোনো জটিল মনস্তত্ত্ব কাজ করছে? সেটাই তো ভাবছি। যদি আমরা মানুষের বা এক্ষেত্রে যে কোনো প্রাণের সবচেয়ে শক্তিশালী প্রবৃত্তি নিয়ে ভাবি, সেটা হলো সার্ভাইভাল ইনস্টিংক্ট বা টিকে থাকার লড়াই। নিশির ভেতরের একাকিত্ব এবং ভালোবাসার আকাঙ্ক্ষা হয়তো মিথ্যে ছিল না। আচ্ছা, মানে সে সত্যিই ভালোবাসতে শুরু করেছিল? সে হয়তো সত্যিই অরণ্যর মধ্যে একটা আশ্রয় খুঁজে পেয়েছিল, কিন্তু যখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আসে, তখন শত বছর ধরে অন্ধকারে আটকে থাকার যন্ত্রণা থেকে চিরস্থায়ী মুক্তির যে লোভ, সেটা ওই ভালোবাসার চেয়েও প্রবল হয়ে ওঠে। সাইকোলজিতে আমরা একে বলতে পারি প্যারাসাইটিক কোডিপেন্ডেন্সি বা পরজীবী নির্ভরশীলতা। পরজীবী নির্ভরশীলতা?
নামটাই তো বেশ ভয়ঙ্কর। হ্যাঁ, অনেক সময় দীর্ঘস্থায়ী ট্রমার শিকার মানুষেরা যখন কোনো সম্পর্ক তৈরি করে তখন তারা নিজেদের শূন্যস্থান পূরণের জন্য অজান্তেই পার্টনারের সমস্ত মানসিক ও শারীরিক শক্তি শুষে নিতে থাকে। নিশি ঠিক এটাই করছিল। প্রেমের আড়ালে সে অরণ্যের জীবনী শক্তিকে নিজের অমরত্বের জ্বালানি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। ভালোবাসার সেখানে একটা হাতিয়ার মাত্র। অর্থাৎ ভালোবাসাটা হয়তো পুরোপুরি মিথ্যে নয়, কিন্তু সেই ভালোবাসার চেয়েও নিজের বাঁচার আদিম লোভটা অনেক বেশি শক্তিশালী। অরণ্যও ঠিক এই চরম সত্যটাই বুঝতে পারে যখন সে ডায়েরির লাইনগুলো পড়ে। হ্যাঁ, তার মোহভঙ্গ হয়। তার ভেতরে সেই চুক্তিবাদী মানুষটা যে এতদিন ঘুমিয়েছিল, সে যেন এক ঝটকায় জেগে ওঠে। সে নিশিকে পরিষ্কার জানিয়ে দেয় যে সে ভালোবাসে ঠিকই, কিন্তু নিজের জীবন বিসর্জন দিয়ে নয়। আর তখনই আসে সেই অমাবস্যার রাত, দ্য কনফ্রন্টেশন। চূড়ান্ত মুখোমুখি লড়াই। সত্য জানার পর অরণ্য যখন নিজের জীবন দিতে অস্বীকার করে, তখন নিশির সেই অপরূপ রূপ খসে পড়ে। তার আসল ভয়ঙ্কর রূপ বেরিয়ে আসে। সে এক হিংস্র আক্রোশে অরণ্যকে আক্রমণ করে। অরণ্য হরিপদের দেওয়া সেই পুরনো তাবিজটা দিয়ে মরিয়া হয়ে নিজেকে রক্ষা করে। একটা তুমুল শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর শেষমেশ অরণ্য নিশির চোখে এমন কিছু দেখে যা তাকে থামিয়ে দেয়। সে দেখে সেখানে রাগের চেয়েও এক গভীর দুঃখ লুকিয়ে আছে। নিশি কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমি একা থাকতে চাই না। ওই যে একাকিত্বের কথা বলছিলাম। হ্যাঁ, কিন্তু এই জায়গাটাতেই আমার একটা বড় খটকা লেগেছে। সাধারণ ভূতের গল্পে তো এই মুহূর্তে হিরো ভূতটাকে পুড়িয়ে মারবে, ধ্বংস করবে, কিন্তু অরণ্য ভূতকে ধ্বংস করল না। না, সে একটা অন্য রাস্তা বেছে নিল। সে নিশির কপালে চুমুক খেয়ে একটা শর্ত বা চুক্তি দিল। সে বলল, আমি আমার জীবন দেব না, কিন্তু প্রতি পূর্ণিমায় আমি তোমার কাছে আসব। নিশি একটু চুপ থেকে হাসে আর এই চুক্তি মেনে নেয়। এটা কিভাবে সম্ভব যে সত্যা একটু আগে তাকে মেরে ফেলতে চাইছিল, তাকে সে ধ্বংস না করে তার সাথে চুক্তি করছে? কারণ অরণ্য বুঝতে পেরেছিল যে নিশির ওই হিংস্র আক্রমণটা কোনো দানবীয় আক্রোশ থেকে আসেনি। সেটা এসেছিল চরম অসহায়ত্ব এবং পরিত্যক্ত হওয়ার ভয় থেকে। আচ্ছা। সাইকোলজিতে একটা কথা আছে, অ্যাঙ্গার ইজ অফেন স্যাডনেস ইন ডিসগাইজ। মানে রাগ অনেক সময় লুকোনো দুঃখের বহিঃপ্রকাশ। অরণ্যর এই সিদ্ধান্তটা আসলে একটা মাস্টার ক্লাস ইন সেটিং বাউন্ডারিজ। বাউন্ডারি সেট করা। হ্যাঁ, মানে নিজের সীমানা নির্ধারণ করা। অরণ্য যদি নিশিকে ধ্বংস করত, তবে সেটা হতো নিজের ভেতরের একটা অংশকে অস্বীকার করা। আবার সে যদি নিশির কথায় নিজের জীবন দিয়ে দিত, তবে সেটা হতো ট্রমার কাছে পুরোপুরি আত্মসমর্পণ। এর কোনোটাই সুস্থ সমাধান নয়। রাইট। যেতে দেওয়া একটি সুস্থ সীমানা বা বাউন্ডারি তৈরি করে সে নিশিকে সম্মান জানালো, আবার নিজেকেও বাঁচালো। দুর্দান্ত একটা পয়েন্ট। আর এর ফলেই আখ্যানের শেষে আমরা দেখি আজও অরণ্য ওই শ্যামলপুরেই থাকে। দিনের বেলা সে নিজের স্বাভাবিক কাজ করে, লেখে, ছবি তোলে, রোদে ঘোরে, আর প্রতি পূর্ণিমায় সে জমিদার বাড়িতে যায় নিশির কাছে। হ্যাঁ, তারা গল্প করে, ভালোবাসে। অরণ্য নিজের বাউন্ডারি ঠিক রেখে একটা অন্ধকার সত্তার সাথে নিখুঁত সহাবস্থান করছে। এটা ভাবলেই গায়ে কাটা দেয় যে ভয়কে জয় করার শ্রেষ্ঠ উপায় সবসময় শত্রুকে ধ্বংস করা নয়, বরং তাকে নিজের সীমানার মধ্যে জায়গা করে দেওয়া। একদম তাই। আর এখানেই এই পুরো আখ্যানটা একটা গভীর মনস্তাত্ত্বিক থেরাপির রূপ নেয়। কার্ল ইয়ুং, যিনি বিখ্যাত সুইস সাইকিয়াট্রিস্ট ছিলেন, তিনি শ্যাডো সেলফ বা ছায়া সত্তার কথা বলতেন। শ্যাডো সেলফ। হ্যাঁ, আমাদের সবার ভেতরেই এমন কিছু অন্ধকার দিক, পুরনো ট্রমা বা গভীর আসক্তি থাকে, যেগুলোকে আমরা ভয় পাই এবং সবসময় অবদমন করতে বা ধ্বংস করতে চাই। কিন্তু সত্য হল, আপনি আপনার নিজের ছায়াকে কখনো ধ্বংস করতে পারবেন না। যত ধ্বংস করতে চাইবেন সেটা তত ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরে আসবে, তাই তো? ঠিক ধরেছেন। বরং সেই অন্ধকারের সাথে একটা বোঝাপড়ায় আসতে হয়। নিজের দৈনন্দিন জীবনকে অক্ষত রেখে সেই ট্রমার জন্য একটা নির্দিষ্ট জায়গা বা সময় বরাদ্দ করতে হয়। ঠিক যেভাবে অরণ্য পূর্ণিমার রাতগুলো নিশির জন্য বরাদ্দ করেছিল। ভাও, সাধারণ একটা অ্যানালজি। এর ফলে সেই অন্ধকার বা ট্রমা আর আপনার পুরো জীবনটাকে গ্রাস করতে পারে না। অরণ্য নিশিকে ধ্বংস করেনি, বরং তাকে ইন্টিগ্রেট করেছে, নিজের জীবনের একটা নিয়ন্ত্রিত অংশ করে নিয়েছে। এই দীর্ঘ আলোচনার পর মনে হচ্ছে
আমরা শুরু করেছিলাম একটা সাধারণ ভূতের গল্প দিয়ে, একটা পরিত্যক্ত ধ্বংসস্তূপ, চাঁদের আলো আর অজানা আতঙ্কের রহস্য দিয়ে। কিন্তু একটু গভীরে তলিয়ে যেতেই দেখলাম এই গল্পটা আসলে মানব মনের চরম একাকিত্ব, ডোপামিনের মতো আসক্তি আর সবচেয়ে বড় কথা, নিজেদের সীমানা বা বাউন্ডারি তৈরি করে বাঁচতে শেখার একটা নিখুঁত দলিল। হ্যাঁ, ধ্বংস নয় বরং স্বীকৃতি এবং সীমানা নির্ধারণ, এটাই মানসিক প্রশান্তির সবচেয়ে বড় চাবিকাঠি। কিভাবে নিজের ভেতরের অন্ধকারের সাথে একটা চুক্তি স্বাক্ষর করে দিনের আলোতে সুস্থভাবে বাঁচা যায়, অরণ্যের গল্প সেটাই আমাদের শেখায়। এই পুরো বিষয়টা নিয়ে ভাবতে ভাবতে একটি চরম উস্কানোরমূলক প্রশ্ন এসে দাঁড়াচ্ছে, যা গল্পের কোথাও সরাসরি বলা নেই, কিন্তু এই আলোচনার পর এড়িয়ে যাওয়াও কোনোভাবেই সম্ভব নয়। বলুন। আমাদের সবার ভেতরেই কি এমন কোনো নিশিকামিনী লুকিয়ে নেই? মানে এমন কোনো পুরনো ট্রমা, কোনো গোপন আসক্তি বা গভীর বিষাদ, যা শুধু একটা সুযোগের অপেক্ষায় থাকে আমাদের পুরো জীবন শক্তি শুষে নেওয়ার জন্য? এটা একটা খুব সত্যি কথা। যখন আমরা সেই অন্ধকারের মুখোমুখি হই, তখন আমাদের সামনে দুটো রাস্তা খোলা থাকে। আমরা কি সেই অন্ধকারকে চিরতরে ধ্বংস করার এক অসম্ভব এবং ক্লান্তিকর লড়াইয়ে নামব, যা হয়তো শেষ পর্যন্ত আমাদের নিজেদেরই ধ্বংস করে দেবে? নাকি অরণ্যর মতো নিজের মূল সত্তাকে এতটুকু না হারিয়ে ওই অন্ধকারের সাথে সহ অবস্থানের কোনো অলিখিত চুক্তি করে নেব? একটা বোঝাপড়া করে নেওয়া আর কি। একদম। আমরা কি আমাদের ভেতরের অন্ধকারের চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলতে পারব, আমি তোমাকে ভালোবাসব, আমি তোমার কথা শুনব, কিন্তু তুমি কোনোভাবেই আমার পুরো জীবন নও? সেই যে শুরুতে বলেছিলাম, মানুষের মনস্তত্ত্ব কোনো স্পষ্ট এক্স-রে রিপোর্টের মতো নয় যে দাগ টেনে সব বুঝিয়ে দেওয়া যাবে। একেবারেই না। হয়তো এই ঘোলাটে অস্পষ্ট জায়গাগুলোতেই আমাদের সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে। হয়তো সেই ভাঙা হাড়ের পরিষ্কার ছবির চেয়ে ক্যামেরার স্ক্রিনে পড়া ওই অস্পষ্ট ছায়াটার সাথেই আমাদের একটা বোঝাপড়া করা সবচেয়ে বেশি প্রয়োজন। ভাববেন বিষয়টা নিয়ে। শ্রোতাদের চিন্তার জগতে এই প্রশ্নটা রেখেই আমরা আজকের মতো এই গভীর বিশ্লেষণ এখানেই শেষ করছি।